নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন গল্প। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নাম প্রকাশে অনিচ্ছুক এক অনুরাগী বন্ধুর পাঠানো এক অসাধারণ, গভীর আবেগে এবং রোমাঞ্চকর গল্প। নামটা বলতে বারণ করেছেন, তবে এটুকু বলতে পারি গল্পটা আমাদের খুব পরিচিত এক বাঙালি পরিবারের, কিন্তু সম্পর্কের সমীকরণগুলো এখানে একটু অন্যরকম, একটু বাঁকা। গল্পের গভীরে ডুব দেবার আগে আপনাদের জানিয়ে রাখি, আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি আমি গল্পের কোনো এক ফাঁকে দেব। যারা সেই নাম্বারটি পেতে চান তাদের কিন্তু পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। প্রতিবেশী কাকিমার বাঁকা চাহনি আর এক যুবকের মনে জেগে ওঠা এক নিষিদ্ধ আশা। আমাদের এই পাড়াটা আর ৫টা সাধারণ পাড়ার মতোই, সবুজ গাছে ঢাকা, দুপুরে নিস্তব্ধ আর সন্ধ্যায় শিশুদের কোলাহলে মুখরিত। কিন্তু এই নিস্তরঙ্গ জলের নিচেও যে কত ঝড় বইতে পারে তা কে জানত। আমার গল্পটা শুরু এই পাড়া থেকেই। আমি অরিত্র, সবেমাত্র গ্র্যাজুয়েশন শেষ করে বাবার ছোট ব্যবসায় হাত লাগাচ্ছি। বয়স ২৫। আমার বাড়িতে আমি, মা, বাবা আর ছোট বোন। জীবনটা চলছিল ঠিকঠাক, একটা সাধারণ ছকের মধ্যে। কিন্তু আমার জীবনের সবটা ওলটপালট করে দিল পাশের বাড়ির নতুন ভাড়াটিয়া রমা কাকিমা। রমা কাকিমা বয়স আন্দাজে ৪০-এর কাছাকাছি, বিধবা, একাকী। এক রাশ অভিমান আর এক গভীর বিষণ্ণতা যেন তার মুখের প্রতিটি ভাঁজে লেখা। তবে তার সৌন্দর্য ছিল অন্যরকম। সফেদ শাড়ি, পরিপাটি করে বাঁধা চুল আর চোখে মোটা ফ্রেমের চশমা। প্রথম যেদিন তাকে দেখি আমার মনে এক অদ্ভুত আলোড়ন হয়েছিল, তবে সেটা নিঃসুখী কৌতূহল ছিল নাকি অন্য কিছু তা আমি নিজেও বুঝিনি। রমা কাকিমা খুব একটা মিশতেন না, নিজের বাড়িতেই থাকতেন। সকালে একবার দেখা যেত, বিকেলে। তার দৃষ্টিতে একটা অদ্ভুত গভীরতা ছিল যা আমাকে বারবার আকর্ষণ করত। অন্যান্য প্রতিবেশীরা যখন তার দিকে তাকাত, সেখানে থাকত খানিকটা কৌতূহল, খানিকটা সমালোচনা। কিন্তু আমার চোখে রমা কাকিমার সেই দৃষ্টি ছিল যেন এক অনন্ত সাগরের মতো, যেখানে ডুব দিতে ইচ্ছে করত। তার চাহনিটা ছিল একটু বাঁকা, যেমনটা আমার টাইটেলে বলা হয়েছে। এই বাঁকা চাহনি কেবল শারীরিক নয়, তার মনের ভেতরের অব্যক্ত অনেক কথারও যেন ইঙ্গিত দিত। আমার বাড়ির সাথে রমা কাকিমার বাড়ির মাঝে শুধু একটি সরু গলি। মাঝে মাঝে ২-৪টে জরুরি কথা বলতে হলে আমাদের বারান্দা থেকে অন্যজনের বারান্দায় ডাক দিতে হতো। এই সামান্য দূরত্বটুকুই আমাদের দুজনের মধ্যে এক অদৃশ্য দেয়াল তৈরি করেছিল, কিন্তু এই দেয়ালটা যে কত পাতলা তা আমি তখনও জানতাম না। আমার মা, মিসেস সেন, খুবই মিশুক। তিনি রমা কাকিমার সাথে প্রথম থেকেই একটু সখ্যতা গড়ে তোলার চেষ্টা করছিলেন। মা বলতেন, বেচারা একা মানুষ, একটু কথা বললে যদি ভালো লাগে। আমি মাঝে মাঝে দেখতাম মা রমা কাকিমার জন্য খাবার বানিয়ে নিয়ে যাচ্ছেন, কিংবা ওনার বাড়ি থেকে কিছু চেয়ে আনছেন। এই আসা যাওয়ার মধ্যে আমিও মাঝে মাঝে রমা কাকিমার চোখে চোখ ফেলতাম। প্রথম প্রথম তিনি এড়িয়ে যেতেন, কিন্তু ধীরে ধীরে কেমন যেন একটা অন্যরকম দৃষ্টিতে তাকাতে শুরু করলেন। সেই দৃষ্টিতে কি আমন্ত্রণ ছিল নাকি নিঃসখী একাকিত্বের প্রকাশ, আমি তখন স্থির করতে পারতাম না। তবে আমার মনে এক নিষিদ্ধ আশা জাগতে শুরু করেছিল, একটা ঘোর, একটা নেশা। সেদিন ছিল এক রৌদ্রোজ্জ্বল বিকেল। মা আর বোন পাশের বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়েছিল। বাবা অফিসের কাজে বাইরে, আমি বাড়িতে একা। গরমের জন্য জানলা খোলা ছিল। হঠাৎ কাচের শার্সিতে একটা ছায়া নড়ে উঠল। চমকে তাকিয়ে দেখি রমা কাকিমা আমাদের বাড়ির পেছনের দিকের বারান্দায়। ব্যাপারটা অদ্ভুত, আমাদের বাড়ির পেছনের দিকে সাধারণত কেউ আসে না। আমি একটু ইতস্তত বলে বারান্দার দরজার দিকে এগিয়ে গেলাম। কাকিমা, আপনি? তিনি চমকে উঠলেন, তার মুখটা লাল হয়ে গেল। অরিত্র, তুমি বাড়িতে? আমি আসলে একটা বই খুঁজছিলাম, তোমার মায়ের একটা বই। ভেবেছিলাম তোমাদের ঘরেই থাকবে, তাই। তার গলার স্বর কাঁপছিল। আমি বুঝতে পারছিলাম তিনি মিথ্যে বলছেন, কিন্তু কেন এসেছেন তা জিজ্ঞেস করার সাহস আমার হল না। আমি শুধু বললাম, ভেতরে আসুন কাকিমা। তিনি একটু দ্বিধা করে ভেতরে এলেন। ঘরের গুমোট গন্ধ আর তার পারফিউমের হালকা সুবাস সব মিলিয়ে একটা অন্যরকম পরিবেশ তৈরি হল। তিনি সোফায় বসলেন, আমি তার সামনে গিয়ে দাঁড়ালাম। কি বই খুঁজছেন কাকিমা, আমি দেখতে পারি? তিনি আমার চোখের দিকে সরাসরি তাকালেন। সেই চোখে ছিল এক অব্যক্ত যন্ত্রণা আর এক গভীর আকুলতা। বই? আসলে একটা পুরনো কবিতার বই, অনেকদিন ধরে খুঁজছি। আমি নিজেও নিশ্চিত ছিলাম না যে তার কোনো বই আমার ঘরে আছে কিনা। তবু আমি বইয়ের আলমারির দিকে এগোলাম। আমার প্রতিটি পদক্ষেপে যেন হৃদস্পন্দন বেড়ে যাচ্ছিল। তার উপস্থিতি আমার রক্তে এক অচেনা শিহরণ জাগিয়ে তুলছিল। আমি বইয়ের তাকগুলো হাতড়াচ্ছিলাম আর চোখে তাকে দেখছিলাম। তিনি চুপচাপ বসেছিলেন, কিন্তু তার প্রতিটি নড়াচড়া আর দীর্ঘশ্বাস সবটাই যেন আমার কানে বাজছিল।
হঠাৎ আমি তার সামনে রাখা একটা ফ্লাওয়ার ভাসের দিকে তাকালাম। সেখানে টাটকা গন্ধরাজ ফুল। আমি জিজ্ঞেস করলাম, কাকিমা, এই ফুলগুলো? তিনি মৃদু হেসে বললেন, আমার খুব প্রিয়, মনের ভেতরটা একটু শান্ত হয়। তার এই সাধারণ কথায় আমার মনে হলো তিনি কেবল ফুল নয়, মনকেও শান্ত করতে চাইছেন। এই বাড়িতে, এই অচেনা পরিবেশে তিনি যেন নিজের একাকিত্বকে ভাগ করে নেবার একটা অজুহাত খুঁজছিলেন। আর আমি ছিলাম এক উন্মুখ শ্রোতা, এক অপুষ্ট প্রেমিক, যে এই সুযোগের জন্যই অপেক্ষা করছিল। আমি বই খুঁজতে খুঁজতে তার কাছে গিয়ে বসলাম, খুব সাবধানে, যতটা সম্ভব দূরত্ব বজায় রেখে। আমাদের মাঝে তখনও প্রায় 1 হাত দূরত্ব। আমার হাতটা তার শাড়ির আঁচলের খুব কাছে। বাতাসে তার শরীরের হালকা সুবাস, যা আমাকে আরও উন্মত্ত করে তুলছিল। কোনো বই পেলেন? তার গলার স্বর নিচু। না কাকিমা, কিন্তু আপনি যদি অন্য কিছু চান। আমি থামলাম। কি বলতে চাইছি তা নিজেও স্পষ্ট বুঝছি না। আমার মনের কথাগুলো যেন ঠোঁটের ডগায় এসে আটকে যাচ্ছিল। তিনি আমার দিকে ঘুরলেন, তার চোখে সেই একই গভীরতা। অন্য কিছু? তার ঠোঁটের কোণে এক চিলতেল হাসি। হ্যাঁ, মানে যদি আপনার কিছু বলার থাকে, আমি শুনতে পারি। আমার বুকের ভেতরটা ধুকভুক করছিল। তিনি একটু হাসলেন। এই হাসিটা আগের চেয়ে অনেক বেশি উষ্ণ। তোমাকে দেখে মনে হয় তুমি খুব ভালো শ্রোতা অরিত্র। আমি কিছু না বলে তাকিয়ে রইলাম। তার চোখের তারায় যেন এক নতুন ভাষা লেখা হচ্ছিল। সেই ভাষা কেবল শারীরিক নয়, তার অন্তরের গভীরতম অনুভূতির ভাষা। আমাদের মাঝে দূরত্বটা যেন একটু একটু করে কমছিল। আমার শ্বাস প্রশ্বাস ভারী হয়ে আসছিল। তার শরীরের গন্ধটা আরও তীব্র হচ্ছিল। মনে হচ্ছিল এই মুহূর্তে আমি পৃথিবীর আর সব কিছু ভুলে গেছি, কেবলমাত্র এই ঘরে, এই মানুষটার সান্নিধ্য। তিনি আমার খুব কাছে চলে এলেন, এত কাছে যে আমি তার নিঃশ্বাস টের পাচ্ছিলাম। তার চোখে তখন কোনো লজ্জা ছিল না, কোনো ভয় ছিল না, ছিল কেবল এক প্রবল টান, এক আকুলতা। আমার হাতটা অজান্তেই তার হাতের উপর রাখলাম। তার হাতটা ঠান্ডা ছিল, কিন্তু আমার স্পর্শে তা কেঁপে উঠল। অরিত্র, তার ফিসফিস করা ডাক। সেই ডাকের মধ্যে যে কত অভিমান, কত আকাঙ্ক্ষা, কত না বলা কথা লুকিয়েছিল তা আমি স্পষ্ট অনুভব করতে পারছিলাম। আমার সমস্ত স্নায়ু যেন টান টান হয়ে উঠল। আমার মনে হলো আমি যেন এক গভীর সমুদ্রে ডুবে যাচ্ছি, যেখানে সব কিছুই অচেনা কিন্তু আকর্ষণীয়। তার আঙুলগুলো আমার আঙুল স্পর্শ করল। সেই স্পর্শে যেন বিদ্যুৎ খেলে গেল। আমার সারা শরীর অবশ হয়ে এলো। আমি তার চোখের দিকে তাকিয়ে রইলাম। সেই চোখে আমি আমার নিজের প্রতিচ্ছবি দেখতে পারছিলাম। একই রকম আকুল, একই রকম ভীত, কিন্তু একই রকম সাহসী। আমি জানি না আমি কি করছি। তার গলার স্বর ভাঙা। আমিও জানি না কাকিমা। আমার গলাও যেন আটকে আসছিল। আমাদের ঠোঁট দুটো প্রায় ছুঁয়ে যাচ্ছিল। একটা সূক্ষ্ম দূরত্ব। 1000 বছরের অপেক্ষা যেন এই মুহূর্তে শেষ হতে চলেছে। বাতাসে তখন কেবলই চাপা উত্তেজনা, অপেক্ষা এবং এক অনন্ত আকুলতা। পরের দৃশ্য। তখন প্রায় সন্ধ্যা। বৃষ্টি শুরু হয়েছে। মা আর বোন বাড়ি ফিরে এসেছে। আমি তখনও সেই রমা কাকিমার বারান্দার কথা ভাবছি। তার সেই বাঁকা চাহনি, সেই চাহনি আমার মনে যে বীজ বপন করেছিল তা আজ অঙ্কুরিত হয়েছে। কিন্তু এই অঙ্কুরিত প্রেম কি পারবে সামাজিক দেয়াল ভাঙতে? পারবে কি এই নিষিদ্ধ আশ্রয় খুঁজে নিতে? আমার বাবা বাড়িতে নেই, তাই রাতের খাবারটা একটু দেরিতেই হলো। খেতে বসেও আমার মন রমা কাকিমার কাছে পড়েছিল। তার সেই ভেজা চুল, তার ভেজা শাড়ির আঁচল, তার চোখের গভীরতা, সবটাই যেন আমার মনের পর্দায় ভেসে উঠছিল। আমার মনে হচ্ছিল আমি এক অচেনা জগতে পা দিয়েছি, যেখানে নিয়ম বলে কিছু নেই, আছে কেবল অনুভূতির খেলা। সেদিন রাতে আমার ঘুম আসছিল না। বৃষ্টির শব্দ আর মনের ভেতর রমা কাকিমার স্পর্শের অনুভূতি, সব মিলিয়ে এক অদ্ভুত ঘোর। আমার মনে হচ্ছিল এই নিষিদ্ধ আকর্ষণ আমাকে কোথায় নিয়ে যাবে। পরদিন সকালে আমি যখন বাজারে যাচ্ছিলাম, রমা কাকিমার বাড়ির সামনে তাকে দেখতে পেলাম। তিনি আমার দিকে তাকালেন। সেই দৃষ্টিতে গতকালের সেই আকুলতা ছিল না, ছিল এক নতুন সংকেত, যেন বলছেন গতকাল যা হয়েছিল তা কেবল আমাদের দুজনের মধ্যে। আমি একটু হেসে তার দিকে তাকালাম। আমার মনে তখন অনেক প্রশ্ন। কতটা সাহস সঞ্চয় করতে পারবো আমি? কতটা দূর যেতে পারবো? এই অসমাপ্ত গল্প, এই অসমাপ্ত টান, তা কি কেবল আমার একার? আমার প্রতিটি সকাল, প্রতিটি বিকেল, প্রতিটি রাত এখন রমা কাকিমাকে ঘিরেই আবর্তিত হচ্ছিল। তার বাড়ির দিকে তাকালে আমার হৃদস্পন্দন বেড়ে যেত। জানলার পাশে দাঁড়ালে আমি তার বারান্দার দিকে তাকিয়ে থাকতাম। আমার মনে হতো তিনি নিশ্চয়ই আমাকে দেখছেন। কিন্তু এই দেখাটা কি কেবলই সাধারণ প্রতিবেশীর দেখা, নাকি তার চেয়েও বেশি কিছু? আমাদের এই ছোট শহরে এমন সম্পর্ককে পাপ বলে মনে করা হয়। আমি জানতাম যদি কেউ জানতে পারে তবে কি কেলেঙ্কারি না হবে। আমার পরিবার, আমার বাবা মা, তাদের মুখ কি করে দেখাবো? কিন্তু মন কি এসব নিয়ম মানে? রমা কাকিমার প্রতি আমার টানটা ক্রমশ বাড়ছিল। তার একাকিত্ব, তার জীবনের নানা কষ্ট, সব যেন আমাকে আরও বেশি করে তার দিকে টেনে নিচ্ছিল। আমি বুঝতে পারছিলাম তিনি কেবল আমার প্রতি আকৃষ্ট নন, তিনি নিজেও এই নীরব সম্পর্কে আশ্রয় খুঁজছেন। এক অন্যরকম মুক্তি, এক অন্যরকম নির্ভরতা।
একদিন বিকেলে আমি বারান্দায় বসে খবরের কাগজ পড়ছিলাম। মা তখন রান্নাঘরে। হঠাৎ দেখি রমা কাকিমা আমাদের বাড়ির পেছনের দিকে আসছেন। এবার আর কোনো অজুহাত নয়, তিনি সরাসরি আমার বারান্দার সামনে এসে দাঁড়ালেন। তার মুখে সেই পরিচিত দ্বিধা, কিন্তু চোখে সেই গভীর আকুলতা। অরিত্র, তার ডাক। আমি কাগজ সরিয়ে তার দিকে তাকালাম। কাকিমা? তিনি একটু এদিক ওদিক তাকালেন, তারপর নিচু গলায় বললেন, বৃষ্টি আসবে মনে হচ্ছে, তোমার কি একটু সময় হবে? আমার বুকের ভেতরটা ধুকপুক করে উঠল। বৃষ্টির কথা বলছেন নাকি অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছেন? আমি কেবল মাথা নাড়লাম। তিনি আমার দিকে এগিয়ে এলেন। এবার আর আমার কোনো ইতস্তত বোধ কাজ করল না। আমার মনে তখন কেবল একটাই চিন্তা, এই সুযোগ হারানো যাবে না। আমার হাতটা বাড়িয়ে দিলাম। তিনি আলতো করে আমার হাতটা ধরলেন। তার হাতের স্পর্শে সেই আগের দিনের মতোই শিহরণ। তার হাতের আঙুলগুলো আমার আঙুলের মাঝে ঢুকে গেল। আমি তাকে আমার বারান্দায় বসতে ইশারা করলাম। আমাদের মাঝে দূরত্বটা প্রায় নেই বললেই চলে। বৃষ্টির ফোঁটাগুলো তখন আমাদের চারপাশে পড়তে শুরু করেছে। বাতাসটা ভারী হয়ে আসছে। আজ কেন এসেছো কাকিমা? আমার মনে অনেক প্রশ্ন, কিন্তু বলার সাহস কম। তিনি আমাদের দুজনের শরীরে যেন হিম হয়ে গেল। রমা কাকিমা তড়িঘড়ি আমার কাঁধ থেকে মুখ তুললেন। তার মুখে স্পষ্ট ভয়। আমারও বুকটা ধুকপুক পড়তে লাগল। কি হবে এখন? রমা কাকিমা দ্রুত উঠে দাঁড়ালেন। আমাকে যেতে হবে। কিন্তু আমি কিছু বলার আগেই তিনি প্রায় ছুটেই চলে গেলেন। আমি বারান্দার কিনারায় দাঁড়িয়ে রইলাম। বৃষ্টি তখন পুরো দমে শুরু হয়েছে। আমার মনে তখন কেবলই ভয় আর অনিশ্চয়তা। মা আমাকে খুঁজছেন। আর রমা কাকিমা, তিনি কোথায় গেলেন? মা বারান্দায় এসে দাঁড়ালেন। কি হচ্ছে এখানে? তুমি এখানে একা একা কি করছো? আমি আমতা আমতা করে বললাম, কিছু না মা, বৃষ্টি দেখছিলাম। মা আমার দিকে তাকিয়ে রইলেন। তার চোখে মুখে সন্দেহের ছাপ। তার দৃষ্টি রমা কাকিমার বাড়ির দিকে গেল। রমা কি এসেছিল? আমার মনে হলো আমি যেন ফেঁসে গেছি। আমার হৃৎস্পন্দন আরও বেড়ে গেল। আমার নিজের অজান্তেই আমার মুখের ভাব দেখে মা হয়তো কিছুটা আঁচ করতে পারলেন। অরিত্র, তোমার সাথে পরে কথা আছে। মা চলে গেলেন। আমি একা দাঁড়িয়ে রইলাম। আমার মনে তখন কেবলই একটা প্রশ্ন, এই অসমাপ্ত খেলা, এই অসমাপ্ত টান, এর শেষটা কোথায়? আমার এই নিষিদ্ধ প্রেম কি সত্যিই আমাকে ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যাবে, নাকি এই ঝড় থেমে গেলে এক নতুন সকাল আসবে? এই গল্পের আসল মোড় এখনও বাকি। রমা কাকিমার জীবনে কি কোনো গোপন রহস্য লুকিয়ে আছে? আর আমার এই নিষিদ্ধ প্রেমই বা কোন পথে এগোবে? এসব প্রশ্নের উত্তর জানতে হলে আপনাদের অপেক্ষা করতে হবে, কারণ আমি চাই আপনারা আমার সাথে এই দীর্ঘ পথটা পার করুন। আমার এই গল্প, আমার এই আবেগ সবটাই আপনাদের সাথে ভাগ করে নিতে চাই। আমার ইমো নাম্বার পেতে হলে আপনাদের এই গল্পটি পুরোটা শুনতে হবে এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। আর এই গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তার উপর ভিত্তি করেই আমি দ্বিতীয় পর্ব নিয়ে আসব। ধন্যবাদ।